ভার্সিটিতে গুটি গুটি প্রায় প্রবেশ করলো অব্র। অব্রের সাথে আরো 3জন ছেলে প্রবেশ করে। 4জন একসাথে এগিয়ে যায় ভার্সিটির ভিতরে। 4জন কিছুটা এগিয়ে গিয়ে দেখতে পায় 5জন ছেলে একটা মেয়েকে ডেকে র্যাগিং করছে। ছেলেটার নাম সৈকত। সৈকত রিয়া নামের মেয়েটাকে বলছে, মামনি তুমি কি নতুন? হ্যাঁ ভাইয়া। ইস, এভাবে ভাইয়া বললে কষ্ট হয়। তাহলে কি বলবো? জানো বাবু, সোনা এসব বলবা। দেখুন ভাইয়া, আমি কিন্তু এসব জানি না। আমি পড়তে এসেছি, আমাকে যেতে দিন। যেতে তো দিব, তার আগে মাহমুদ স্যারকে প্রপোজ করে আসো। ওই যে দূরে দাঁড়িয়ে আছে, যাও। রিয়া ভয় পায়। অব্র হাসতে হাসতে সেখান থেকে চলে আসে। ভার্সিটিতে এইসবই চলে। অব্র সোজা হেঁটে চলে আসলো প্রিন্সিপালের রুমের সামনে। সাথে ওই 3জন ছেলেও আছে। 4জন এসে দরজার পাশে দাঁড়ালো। প্রিন্সিপাল খালেক সাহেব টেবিলে বসে আছেন। প্রিন্সিপালের অফিসের দরজার কাছে দাঁড়িয়ে অব্র দরজায় টোকা দিল। তখন স্যার টেবিলে একটা জরুরি ফাইল দেখছে। অব্র বলল, আসতে পারি? প্রিন্সিপাল স্যার না তাকিয়ে বলে হ্যাঁ। অব্র ভিতরে প্রবেশ করে। টেবিলের সামনে দাঁড়িয়ে অব্র সালাম দেয়। তারপর বলে, স্যার আমি অভ্র, আপনাকে গত 2 দিন আগে ফোন করেছিলাম। অব্রের বয়স শুনে খালেক সাহেব সেদিকে তাকায়। সাথে সাথে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলে, আরে স্যার, আসুন আসুন। দাঁড়িয়ে কেন? বলুন স্যার। জি বসছি, কিন্তু এটা কি হলো? কোনটা স্যার? কি হবে? দেখুন স্যার, আমি এসেছি একটা বিশেষ কাজে, তাই একটা কথা আছে। জি বলুন, আমি সব কথা রাখবো। আপনার কাছে একটা অনুরোধ বলা যায়। অনুরোধ? অনুরোধের কি আছে? আপনি শুধু বলুন, বাকি সব হয়ে যাবে। দেখুন, আপনি আমার বাবার বয়সী এবং এই ভার্সিটির সম্মানীয় প্রধান। আমাকে আপনি নাম ধরেই ডাকুন। আর এখন আমি আপনার ছাত্র, তাই আমি আপনাকে সম্মান করব, আপনি নয়। এটা বেয়াদবি হয়ে যাবে। আচ্ছা, কিন্তু আপনি তো... আবার? আচ্ছা ঠিক আছে, সরি, তুমি করেই বলবো। অব্র প্রিন্সিপালের রুমটা ঘুরে ঘুরে দেখতে থাকে। অনেক বড় বড় বিজ্ঞানীদের ছবি টানানো আছে। ছবিগুলো দেখতে দেখতে অব্র বলে, স্যার কালকে তো সব ফোন করে বলেছি, তারপরও পরিচয় করিয়ে দিই। ও হচ্ছে মেহবুব, ও হলো সাইমন, আর ও হচ্ছে সাকিব। আর আজকে থেকে আমরা আপনার ভার্সিটির ছাত্র। আমরা এখানে কিছুদিন থাকতে চাই। ঠিক আছে, আমি সব কিছু রেডি করে রেখেছি, কোনো চিন্তা নেই। যতদিন ইচ্ছা তোমরা থাকো, পড়ো বা যা খুশি করো, তবে বাকি স্টুডেন্টদের যেন কিছু না হয়। না স্যার, সেটা নিশ্চিত থাকতে পারেন। ঠিক আছে, পেপারগুলো সাবমিট করে দিচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ। আর একটি সাহায্যের প্রয়োজন ছিল। হ্যাঁ বলো। হুট করে ভার্সিটিতে অনেক কিছু হতে পারে। আপনি কখনো আমাদের পরিচয় কাউকে জানাবেন না। দয়া করে এই ব্যাপারে একটু সতর্ক থাকবেন। তবে ভয় নেই, সব আমি সামলে নেব। ও, এসব নিয়ে তুমি চিন্তা করো না। তুমি যেহেতু বলেছো সামলে নিবে, তাহলে আর কিছু ভাবছি না। নেহাজ স্যারকে সালাম জানিও। আচ্ছা স্যার, তাহলে আমরা আসি। আচ্ছা, কোনো সমস্যা হলে বলবে। আপনার কোনো সমস্যা হলে জানাবেন, বাকিটা আমি দেখে নেব। ওরা 4জন প্রিন্সিপালের রুম থেকে বাইরে আসলো। ভার্সিটির চারপাশ ঘুরে ঘুরে দেখতে থাকে। অব্র, মেহবুব, মানে সবাই ঘুরে দেখছে। হঠাৎ একটা মেয়ে ওদেরকে ডাক দেয়। অব্র যেহেতু সবার আগে, তাই অব্রকে ডাক দিয়ে বলে, ওই পাতি নেতা সবার সামনে যে, হ্যালো, এইদিকে আসেন। অব্র ইশারায় বলে আমরা। মেয়েটা মাথা নাড়িয়ে সায় দেয়। অব্ররা মেয়েটার দিকে এগিয়ে যায়। মেয়েটা বলে, কি ব্যাপার, ভার্সিটিতে নতুন নাকি? এখানে নেতাগিরি দেখাচ্ছ? 2-3 জন পোলাপান নিয়ে এখানে ঘুরে বেড়াচ্ছ? দেখতে তো নেশাখোরদের মতো মনে হয়। নেশা করে ভার্সিটিতে এসেছো? হ্যাঁ, কি বলেন এসব? চুপ চালা। প্রশ্ন করলাম তোদের নেতাকে, আর তোরা উত্তর দিচ্ছিস। নাম কি তোমার? আমি অভ্র, ওরা আমার বন্ধু। নাম তো সুন্দর। নেশা করে এসেছো নাকি?
থাক থাক, প্রিন্সিপাল আসছে, আমি যাই। মেয়েটার নাম অর্নি। প্রিন্সিপালকে দেখে দৌড়ে ভেতরে চলে যায়। অব্র হাসতে থাকে। মেয়েটা তাদেরকে নেশাখোর বলেছে। সবাই হাসতে থাকে। ওরা ভার্সিটি থেকে বের হয়। এখানে ওদের কোনো কাজ নেই। অব্ররা কেন ভার্সিটিতে এসেছে, কেন প্রিন্সিপাল স্যার ওদের সাথে এমন ব্যবহার করলো, সেসব সময় হলেই জানতে পারবেন। ওরা সবাই মিলে একটা বড় ফ্ল্যাট ভাড়া নিল ভার্সিটির কাছে। ওদের ভার্সিটির লাইফ শেষ হয়েছে বছর খানিকের বেশি হয়েছে, কিন্তু তারা আবার ভার্সিটিতে ভর্তি হয়েছে। সেজন্য আপাতত এখানে থেকেই ওদের পড়ালেখার অভিনয় করে যেতে হবে। যদিও বাসাটা আগে থেকেই ঠিক করে রেখেছিল সবাই, এখন কেবল রুমে আসলো। বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নেয় ওরা। অব্র ফোনে কল আসে। কলটা করেছে হেড অফিস থেকে। অব্রকে যেতে বলেছে। অব্র তাদের সবাইকে ডাকে বলে, অফিস থেকে কল এসেছে, আমাদের যেতে হবে, জলদি রেডি হ। এখন হ্যাঁ। ওরা সবাই রেডি হয়। হেড অফিসের উদ্দেশ্যে রিক্সা নিয়ে বের হলো। এবার ওদের পরিচয়টা দিয়ে দেই। অব্র হলো ডিবি পুলিশ কমিশনার। কয়েক মাস হলো সে জয়েন করেছে। এই জন্য হেড অফিস থেকে অব্রকে একটা মিশন দেওয়া হয়। আর অব্রের সাথে যারা আছে তারা হলো অব্রের কলিগ, সাথে বন্ধু। অব্রের পুরো নাম অব্র আহমেদ, এই সিটির নতুন ডিবি কমিশনার। আর মেহবুব, সাইমন, সাকিব, তাহিদ ওরা অব্রের টিমের সদস্য এবং বন্ধু। এই সিটিতে আসার পিছনে একটা বড় কারণ আছে। সেটা হলো এখানে ড্রাগসের অনেক বড় এক চক্র রয়েছে, যাদের সকল কার্যক্রম চলে এই ভার্সিটিকে ঘিরেই। অর্থাৎ ড্রাগসের সেই চক্র ভার্সিটি ছেলে মেয়েদের মধ্যে নেশার দ্রব্য ছড়িয়ে দিচ্ছে। আর সেই চক্র কেবল শুধু ড্রাগ ব্যবসা নয়, তাছাড়াও আরও অনেক অবৈধ কাজ করে, যেমন কিডন্যাপিং, মার্ডার, ধর্ষণ, আরও কত কি। তাই ওদের এখানে পাঠানো হয়েছে এই চক্রটিকে ধরতে, তাও আন্ডার কাভার হিসেবে, যেন তাদের পরিচয় কেউ না জানে। যেহেতু সবকিছু এই ভার্সিটিকেই কেন্দ্র করেই ঘটে। আর বড় কথা, তাদের পরিচয় গোপন রাখার জন্য স্টুডেন্টের পরিচয়টাই সবথেকে সেফ মনে করে ভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে ছাত্র হিসেবে এখানে পরিচিত লাভ করবে। এতে এদের কাজটি সহজ হবে। সে কারণেই অ্যাডমিশনের কাজে প্রিন্সিপাল স্যার ওদেরকে সাহায্য করেছে। আর শুরুতেই প্রিন্সিপাল ওদেরকে স্যার করছিল। হেড অফিসে এসে আজকের কাজের সবকিছু অব্র জমা দেয়। তাকে এখানে রেখেছে অফিসের সব কাজ শেষ করে আবার বাড়িতে চলে আসে। আজকে ওরা অনেক কাজ করেছে, নতুন বাসায় উঠেছে, সবকিছু ঠিকঠাক করলো, তাই সবাই খুব ক্লান্ত। তার উপর কালকে থেকে আবার ওদের ভার্সিটিতে যেতে হবে, তাই সবাই একটু জলদি ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ভার্সিটির উদ্দেশ্যে বের হলো সবাই। কিছু পেপার ওয়ার্ক বাকি ছিল, তাই অব্র ওর বাকি বন্ধুদের প্রিন্সিপালের স্যারের রুমে যেতে বলে। আর অব্র ওদের একটা ভাঙাচোরা গাড়ি পার্কিং লটে পার করতে আসে। গাড়ি পার্ক করেও অব্র প্রিন্সিপাল স্যারের রুমের উদ্দেশ্যে যেতে থাকে। তখনই পিছন থেকে কালকে সেই মেয়েটা অব্রকে ডাক দেয়। ওই বলে অব্র শুনেও না শোনার ভান করে থাকে। অর্নি আরও কয়েকবার ডাক দিল। অব্র এবার পিছনে তাকায়। পিছন ফিরে দেখে কালকে সেই মেয়ে সহ আরও একদল মেয়ে দাঁড়িয়ে আছে। অর্নি আবারও ডাক দিল। অব্র এবার তাদের কাছে গেল। অর্নির সামনে দাঁড়িয়ে বলে, জি, আমাকে বলছেন? জি স্যার, আপনাকেই বলছি। অব্র ভয় পায় একটু, কারণ এই মেয়েটাকে স্যার কেন বলল? তারা তো শ্রীকেট আসছে এখানে। মেয়েটা স্যার বলে ডাকলো কেন? তার মানে কি এই মেয়েরা কি সব জেনে গেল নাকি? জেনে গেলে তো সমস্যা। এখানে কাউকেই জানানো যাবে না যে ওরা আইনের লোক, তাহলে সব প্ল্যান ভেস্তে যাবে। অব্রের ভাবনায় ছেদ ঘটিয়ে অর্নি মেয়েটা বলে উঠল, কি রে, কথা বলছিস না কেন? অব্র কালকে থেকে আজকে অর্নির দিকে ভালো করে তাকালো। অর্নি দেখতে মাশাআল্লাহ একদম হুরের মতো সুন্দর, শ্যামবর্ণ তার গায়ের রং, চুলগুলি মেলে দেওয়া, কিন্তু মডার্ন ড্রেস পরা। এই জিনিসটা খারাপ লাগলো অব্রের। কালকের ভালো ড্রেস পরা ছিল। অর্নি আবার বলল, কি রে, বয়রা নাকি? জি বলেন। কোন ক্লাস? মাস্টার্স, কোন ইয়ার? প্রথম বর্ষ। বাহ, আমাদের 2 ব্যাচ সিনিয়র।
অর্নি অনার্স দ্বিতীয় ইয়ার্সে পড়ে। অব্র সোজা মাস্টারে ভর্তি হয়েছে। অর্নির পাশ থেকে সাদিয়ে বলে ওঠে, অর্নি দোস্ত, এটা তো আমাদের সিনিয়র, এখন কি করবি? র্যাক তো হবে না। সমস্যা কি? আজ সিনিয়র দিয়েই শুরু করি। সিনিয়রদের র্যাক করার মজাই আলাদা। অব্র অবাক হয়। তার মানে এরা অব্রকে র্যাক করার জন্য এখানে ডেকেছে? অব্র শুধু শুধু ভয় পেয়েছে, কারণ ভেবেছে তার পরিচয় আবার তারা জেনে গেল কিনা। কিন্তু না, এরা কেউ কিছুই জানে না। ও যেহেতু নতুন আর দেখেও ইনোসেন্ট মনে হচ্ছে, তাই ছোট্ট একটি কাজ দিলাম। এখানে দাঁড়িয়ে 20 বার কান ধরে উঠবোস কর। অব্র অবাক হয়, এটা কি হলো? এই মেয়ে ডিবি পুলিশকেই বলছে কান ধরে উঠবাস করতে? এটা কোনো কথা? অব্র বলে, এক্সকিউজ মি, আমি তোমার সিনিয়র হই, এসব কি? হ্যাঁ, সিনিয়র তো কি করব? তোর পূজা করব? যা বলেছি তাই কর, না হলে এমন অবস্থা করব না এখান থেকে যেতেও পারবি না। যা শুরু কর। তুমি কোন মহারানী যে তোমার কথা শুনবো? চিকনা শুকন একটা। ওই কি বললি তুই? তোর এত বড় সাহস! ওই তুই চিনিস আমি কে? থাক ম্যাডাম, আমার আপনাকে চেনার কোনো প্রয়োজন নেই। গায়ে নেই 1 কিলো মাংস আছে আমারে দিয়ে উঠবোস করাতে। আমি গেলাম, বাই। অব্র কিছু বলল না আর। অর্নি চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। অব্রের সব পাত্তা না দিয়ে হাঁটা শুরু করবে। ঠিক এমন সময় পেছন থেকে কেউ অব্রের শার্টের কলার ধরে টান দেয়। অব্র দ্রুত পেছনে ফিরে দেখলো অর্নি এর শার্ট টেনে ধরেছে। মেয়েটা তো আচ্ছা বদমাইশ। তোর এত বড় সাহস যে তুই আমার মুখের উপর কথা বলিস? কথাটা বলেই অর্নি অব্রকে থাপড় মারতে হাত উঠালো, কিন্তু মারার আগেই হাতটা ধরে ফেললো অব্র। অর্নিকে বলল, দেখুন মিস অর্নি, আমি আপনার সিনিয়র, বলে যাবেন না। আর ভুলে গেলে আপনারই সমস্যা। অব্র আবার হাঁটা ধরলো। পিছন থেকে অর্নি বলল, তোকে তোকে আমি ছাড়বো না। অব্র আবার দাঁড়ালো। পেছনে তাকিয়ে দেখা অর্নি একদম রাগে লাল হয়ে আছে। রাগে অবস্থায় মেয়েটার চেহারাটা মায়া আরো বেড়ে যায়, কিন্তু সমস্যা ওই একটাই, রাগটা একটু বেশি। অব্র তারপর সোজা চলে আসে প্রিন্সিপালের কাছে এবং সব পেপার ওয়ার্ক সেরে ক্লাসের উদ্দেশ্যে চলে গেল সবাই। ক্লাস শেষ করে সবাই ক্যান্টিনে বসে নাস্তা করার জন্য। আবার সেই ভার্সিটি লাইফে এসে খুব ভালোই লাগছে। হ্যাঁ রে, সত্যি স্টুডেন্ট লাইফের মজাটাই আলাদা। তবে কাজের পাশাপাশি কিন্তু আমাদের আর একটা কাজ করতে হবে। কি কাজ? আন্টি আঙ্কেল মানে অভ্রের মা বাবা আমাকে একটা দায়িত্ব দিয়েছে, সেটাও পূরণ করতে হবে। কি দায়িত্ব রে দোস্ত? তোকে কারো গলায় ঝুলিয়ে দেওয়ার দায়িত্ব। ধর, তোরাও আব্বু আম্মুর মতো আবার শুরু করে দিস না তো। আচ্ছা, তুই শুধু আমাকে এতটুকু বল, তোর কি ধরনের মেয়ে পছন্দ? আমার না, তোর আম্মুর ছেলের। বেয়াদব। অব্র কিছু একটা বলতে যাবে, তখনই ক্যান্টিনের কোনার একটি টেবিলের দিকে ওর চোখ গেল। দেখে অর্নি তার ফ্রেন্ডের সাথে বসে নাস্তা করছে। অর্নির দিকে তাকিয়ে অব্র বলে, আমার পছন্দ এমন একজন যার মুখের দিকে তাকিয়ে থাকলে যেন আমার সময় থেমে যায়, যার চোখের দিকে তাকিয়ে দেখলে মন চাইবে সেই চোখের মায়ায় ডুবে থাকতে, যার হাসি দেখার জন্য মন সব কিছু করতে পারবে। এমন একজন যাকে পেলে আমার মনে হবে জীবন সার্থক। অব্র কথাগুলো অর্নির দিকে তাকিয়েই বলেছে। সাথে সাথে সাকিব বলল, থাক ভাই, আর বলিস না, তোর কথা শুনে আমি কান্না করে দিব। দোস্ত, তুই হঠাৎ এত রোমান্টিক হইলি কি করে? ওই দিকে থাকা ডান পাশে বসে যেই মেয়েটা কফি খাচ্ছে, চুলগুলো খোলা, ওই মেয়েটাকে দেখ। তার মানে ওই মেয়েটার কথা বলছিস? হুম। কি সত্যি? হ্যাঁ ভাই। চল তাইলে ভাবির সাথে কথা বলে আসি। এখন না। এখন না মানে? সময় হলে সব বলবো। তাছাড়া মিশনের কথা মনে আছে তো? সেটার দিকে বেশি ফোকাস দিতে হবে আমাদের। এসব নিয়ে পড়লে মিশন চাঁদে চলে যাবে। হ্যাঁ, কিন্তু মিশন তো হবেই, তবে মেয়েটা? সঠিক সময় হলে ঠিকই বলে দেব। এখন থাম। মেয়ে
মেয়ের যদি কোনো বিয়ে থাকে? মনে হয়নি। তাই যেন হয়। তারপর সবাই নাস্তা করে বাকি ক্লাসগুলো করে বাসায় চলে এলো। আসলে ক্লাস তো করা তো বাহানা, মূলত ওরা ভার্সিটি কিংবা ক্লাসে যায় সবার গতিবিধির উপর নজর রাখতে। বাসায় এসে বিশ্রাম নিয়ে বিকেলের দিকে একটু বের হলো সবাই এলাকাটা ঘুরে দেখতে। সাথে এখানে থানার হাবিলদার নাইমের সাথে কথা বলতে হবে। এখানকার পুলিশের মধ্যে শুধু উনিই জানেন ওদের আসল পরিচয়, এবং অবরোধের কোনো কিছুই প্রয়োজন হলে উনি এনে দেন। তারপর নাইম পুরো এলাকা অবরোধের ঘুরিয়ে দেখালেন। সব কিছু দেখতে দেখতে রাত হয়ে গেল। রাতের বেলায় এই ড্রাগসের ব্যবসা বেশি হয়, তাই রাতে একটু ভালো করে ঘুরে দেখল ওরা। বেশ কিছু চোখে পড়েছে অব্রের, আবার চোখের সামনে ড্রাগসের ব্যবসা করতেও দেখলো তারা। সবচেয়ে অবাক করার বিষয় হলো এদের মধ্যে কিছু কিছু লোকদের অব্র ভার্সিটিতেও দেখেছে। এলাকা দেখা শেষে বাসায় চলে আসলো। বাসায় এসে ভাত খেয়ে সবাই একসাথে বসে। সব কিছু তো চোখের সামনেই হচ্ছে। কিন্তু এখানের পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না কেন? হয়তো পুলিশও এদের সাথে জড়িত, নয়তো পুলিশ তার ক্ষমতা ব্যবহার করতে পারছে না। তুই কি বলিস? আমারও তাই মনে হয়। তারপর আরও কিছুক্ষণ কথা বলে সবাই ঘুমোতে চলে গেল। সকালে উঠে নাস্তা করে আবার ভার্সিটিতে আসে। ওরা ক্লাসে ঢুকবে এমন সময় অব্র দেখলো রাতে দেখা সেই ড্রাগসের ব্যবসায়ীদের মধ্যে একজন আসছে। অব্র তার বন্ধুদের ক্লাসে ঢুকতে বলে সে সেই ছেলেটার পিছু নিল। লোকটা মোড় করে চলেই যাচ্ছিল, তাই অব্র তড়িঘড়ি করে মোটা ঘুরতে যাবে তখনই কারোর সাথে ধাক্কা খায় সে, এবং তাকিয়ে দেখে অর্ণি তার সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে আছে। অব্রে কিছু না বলে সেই ছেলেটার পিছনে জন্য যেই আগাবে অমনি অর্ণি অব্রকে ঘুরিয়ে ঠাস ঠাস করে চর বসিয়ে দেয়। কলি অব্রকে চর মারল। সেই দেখলো অব্র যার পিছনে ছিল সে আর নেই, চলে গেছে। শালার মাথাটাই গেল অব্রের খারাপ হয়ে। কিন্তু অর্ণি রেগে বলল, বেয়াদব লুচ্চা, মেয়েদের দেখলে গায়ে পড়তে ইচ্ছে করে, তাই না? তোকে আমি। অব্র দেরি করে না, ঠাস করে চর বসিয়ে দেয় অর্ণির গালে। এমনিতেই অব্রের মাথা গরম, তার উপরে এই বকবক, তাই অব্র মারল একটা চর। অর্ণি অবাক হয়ে অব্রের দিকে তাকিয়ে আছে। আজ পর্যন্ত তার সাথে কেউ উঁচু আওয়াজে কথা বলার সাহস পায়নি, সেই তাকে চর মারল। রাগে ক্ষোভে তার চোখে পানি আসে। কোথায় গিয়েছিলি? পাইছিলাম কালকে রাতে একটাকে, পিছু নিয়েছিলাম, কিন্তু তোর ভাবি দিল সব গন্ডগোল করে। কেন? ভাবি আবার কি করলো? ধাক্কা খেয়েছি, পড়ে গেছে। পিছু নিতে যাব তখনই আমাকে চর দেয়। রাগ এত হয়েছিল আমিও একটা চর বসিয়ে দিয়ে আসছি ওর গালে। এখনো রাগ কমছে না। মামা, তোর চর মারাটা কিন্তু ঠিক হয় নাই, এই কাজটা ভুল করলি। কি করবো বল, মাথা তখন উল্টো ঘুরছিল। আচ্ছা বাদ দে। অব্র চলে যাওয়ার পর অর্ণিও সেখানে দাঁড়িয়ে আছে। আশেপাশে সবাই তার দিকে তাকিয়ে আছে। এতে সে তার রাগের চরম পর্যায়ে পৌঁছে যায় এবং তার বাবাকে কল দেয়। অব্ররা ক্লাস শেষ করে সবাই ক্যান্টিনে গেল। সবাই নাস্তা করে বসে বসে কথা বলছিল। তখনই ওরা দেখলো গেট দিয়ে একটি পুলিশের গাড়ি ঢুকছে এবং ওদের দিকেই আসতে থাকে। পুলিশের গাড়িতে হাবিলদার নাইমও আছে। নাইম অব্রকে ইশারা দিয়ে সামলে নিতে বলল, তাই অব্র মেহবুবকে বলল, এখানে এখন যাই ঘটুক ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবে। আচ্ছা। আর কিছু বলতে পারল না। ততক্ষণে পুলিশ ওদের সামনে চলে এলো। এসেই হাবিলদার নাইম বলল, এখানে অভ্রকে। আমি? কেন, কি হয়েছে? তোমাকে থানায় যেতে হবে। কেন? আমি জানি না, স্যার নিয়ে যেতে বলেছে, গেলেই দেখতে পাবে। অব্র একটু ভেবে সময় নিয়ে মেহবুবকে বলল, যদি সেখানে আমাকে আটক করা হয় তাহলে যাতে 5 মিনিটের মধ্যেই যেন ছাড়া পাই, আর ওখানে সব খবর নাইম তোদের জানাবে। অব্র মেহবুবকে বলে সে তাদের সাথে মানে পুলিশের সাথে চলে এলো থানায়। রাস্তায় সুযোগ বুঝে অব্র তার খবরাখবর সব মেহবুবকে দেওয়ার জন্য বলল নাইমকে। কিছুক্ষণ পর থানায় পৌঁছে গেল। অব্রকে নিয়ে যাওয়া হলো এসএল এর রুমে। দেখে এসএল সাহেব তার চেয়ারে বসা
এবং গোস চেয়ারে একটা মেয়ে বসা, কিন্তু অব্রের বিপরীতে তার মুখ। স্যার নিয়ে এসেছি। তাহলে তুই সেই বখাটে? তোর এত বড় সাহস, তুই আমার মেয়েকে ইপটিজিং করছস? স্যারের কথা অব্রের মাথার উপর দিয়ে যাচ্ছিল। অব্র আবার কখন কাকে ইপটিজিং করলো, কিন্তু যখন চেয়ারে বসে থাকা মেয়েটি অব্রর দিকে ফিরল, তখনই অব্র সব ঘটনা বুঝতে পারল। কারণ সেই মেয়েটি অর্ণি ছিল, তার মানে অর্ণির স্যারের মেয়ে। তোকে আজ এমন শাস্তি দিব যে তুই আর কোনোদিন কোনো মেয়েকে ইপটিজিং করার আগে 100 বার ভাববি। অব্র নাইমের কাছ থেকে হাত ছাড়িয়ে নিল। অব্র অর্ণির পাশের চেয়ারটা গিয়ে বসলো। অব্রকে এভাবে বসতে দেখে বাবা মেয়ে দুজনেই অবাক হয়। মিস্টার রহমান, এখানে অবাক হওয়ার কিছু নেই। আমিও কিছুদিন ধরে চাইতেছিলাম যে আপনার সাথে একটু দেখা করব, কিন্তু সময় করে উঠতে পারিনি। যাক, ভালো হলো আপনি নিজেই দেখা করার জন্য আমাকে নিয়ে এলেন। তোর এত বড় স্পর্ধা, তুই আমার থানায় এসে আমার সাথেই বিয়াদবি করছিস? কথাটা বলেই স্যার অব্র দিকে আসতে লাগলো। তখনই তার টেলিফোনে কল আসলো একটা। অব্র তখন বলল, রিল্যাক্স মিস্টার, রিল্যাক্স, আগে ফোনটা ধরুন। স্যার ফোনটা রিসিভ করলো। ওপাশ থেকে ডিবির প্রধান ফোন করে অব্রের ব্যাপারে সব বলল। তাদের কথা শুনে সাথে সাথেই সে নড়ে চড়ে উঠল এবং অব্রের দিকে অবাক হয়ে তাকালো। কয়েক মিনিট পর ফোনটা অব্রকে দিয়ে দিল উনি। অব্র ফোনটা হাতে নিয়ে বলল, হ্যাঁ স্যার। আচ্ছা, সব তো ক্লিয়ার, চলে আসো তাইলে। পকেটে টাকা নেই। বুধবার বেটা, তুমি যে কি করো, টাকা কই তোমার? সকালে বাসায় রেখে আসছি। তোমার বন্ধুদের তোমাকে নিতে পাঠালে তো সমস্যা হবে। তুমি বরং আমার শ্বশুর মশাইয়ের কাছে ফোনটা দাও। কাকে দেব? বেশি সাধু সাইজো না তো, তোমার বন্ধুর থেকে কম শুনেছি। নাইম তাদের সব বলেছে। আচ্ছা, দিচ্ছি। অব্র এতক্ষণে তাদের দিকে তাকালো। তাকিয়ে দেখে বাবা মেয়ে ওর দিকে অবাক সাউনিতে তাকিয়ে আছে। অব্র ফোনটা থানার স্যার সাহেবের কাছে দিল। ধরুন, আপনার সাথে কথা বলবে। ফোনটা হাতে নিল উনি। ফোনের ওপাশ থেকে অব্রের স্যার বলল, এভাবেই হুটহাট অভ্রকে থানায় আনবেন না, সবকিছু গোপন রাখবেন, কেউ যেন না জানে। জি স্যার, আমি জানতাম না যে ইনি আপনার পরিচিত কেউ। শুধু পরিচিত নয়, আমার বিশেষ অফিসার। আর এমন হবে না স্যার। ঠিক আছে, আর উগ্রকে যেখান থেকে নিয়ে এসেছেন সেখানেই রেখে আসুন। জি স্যার। তারপর ফোনটা কেটে গেল। ফোনটা রেখে স্যার সাহেব অব্রের দিকে তাকিয়ে বলে, দুঃখিত স্যার। সমস্যা নেই, আর আমি আপনার ছোট, নাম ধরে ডাকলেই খুশি হব। ঠিক আছে। বাই দ্য ওয়ে, আমাকে নিয়ে আসা হয়েছিল কেন? একটু ভুল বোঝাবুঝি হয়েছিল আর কি। না, অর্ণি কি আপনার মেয়ে? হ্যাঁ। তা অর্ণি কি বলেছিল আমার নামে যে আমাকে উঠিয়ে নিয়ে এলেন? তেমন কিছু নয়, তুমি নাকি ওকে ডিস্টার্ব করো এবং রাস্তায় ইপটিজিংও করো। কথাটা শুনে অব্র অর্ণির দিকে তাকালো। দেখে বেচারি ভয় পাইছে। অব্র একটু হাসি দিল এবং স্যার সাহেবকে বলল, আমি এগুলির কিছুই করিনি। আপনার মেয়ে যা বলেছে তা আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য মিথ্যে বলেছে। বাকিটা না হয় আপনি পরে তার কাছ থেকে গিয়ে শুনে নেবেন। আমি যাচ্ছি, আমার দেরি হয়ে গেল। তারপর নাইম অব্রকে আবার ক্যাম্পাসে নামিয়ে দিয়ে গেলেন। অব্রকে দেখেই বন্ধুরা দৌড়িয়ে আসলো। কিরে, শ্বশুর বাড়ি গেলি একলা একলা? তা বন্ধু, কেমন লাগলো? আদর যত্ন করছে নাকি? ধুর বেটা, ভাবতেই অবাক লাগে শেষ পর্যন্ত পুলিশের মেয়ের প্রেমে পড়লাম। কেন, তুই গুন্ডা নাকি? তুইও তো একই দলের মানুষ। আরে ভাই, আমি ওই রকম কিছু বলিনি। আচ্ছা বাদ দে, বাসায় চল। চল। তারপর সবাই বাসায় চলে আসলো। বাসায় এসে খাওয়া দাওয়া করে সবাই বিশ্রাম নিল। এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, তাই সবাই নেমে পড়লো কাজে। কালকের মতো আজকেও এলাকাটা ঘুরে ঘুরে দেখছে ওরা। এক পথে সবাই একটা চায়ের দোকানে বসলো। সবাই চা খাচ্ছে। এমন সময় একটা লোক দোকানে এসে দোকানদারকে জিজ্ঞেস করলো, কেউ কি কোনো চিঠি পাঠিয়েছিল? না। আচ্ছা, তাহলে এই টাকাগুলো রাখ, তোর বকশিস, আর চিঠি এলে আমাকে জানিয়ে দিস। ওদের কেমন জানি লোকটার কথায় সন্দেহ হলো, তাই অব্র পিছনে ফিরে লোকটার দিকে তাকালো। লোকটা আর কেউ নয়,
কালকেই যার পিছু নিয়েছিল অব্র সেই লোকটাই। লোকটা দোকানদারের সাথে কথা বলে হাঁটা শুরু করলো। মেহবুব, কালকের সেই লোকটা পিছু নিয়েছিলাম, ওই যে সে। কই? ওই তো যাচ্ছে। বিলটা দিয়ে ওরাও লোকটার পিছু নেওয়া শুরু করলো। লোকটা হাঁটতেছে আর ওরা কিছুটা দূরত্ব বজায় রেখে তার পিছু নিয়েছে। কিছু পথ হাঁটার পর লোকটা দাঁড়িয়ে গেল এবং আশেপাশে ভালো মতো দেখে নিল। অব্ররা তাড়াতাড়ি লুকিয়ে পড়ল। লোকটার সন্দেহ হচ্ছে কেউ তার পিছু করেছে। আশেপাশে কিছু দেখতে না পেয়ে সে আবার হাঁটা শুরু করলো। ওরাও আবার তার পিছু নেওয়া শুরু করলো। কিছু পথ অতিক্রম করার পর লোকটা মোবাইল বের করলো। কিছু সময় ফোনে কথা বললো। কথা বলার পর হাঁটার গতি বাড়িয়ে দিল। এক পর্যায়ে দৌড়ানো শুরু করলো। অব্ররাও তাকে ধাওয়া শুরু করলো। দৌড়াতে দৌড়াতে লোকটা একটা চালের গোডাউনের ভেতরে ঢুকলো। অব্ররা তাদের অফিসিয়াল রিভলভার বের করে টিম মুড়ে গোডাউনের ভেতরে ঢুকলো। প্রথমে অব্র আর মাহবুব, তারপর সাকিব, সাইমন। গোডাউনে ঢোকার সাথে সাথেই ওদের উপর কারা যেন গুলি চালাতে শুরু করলো। অব্ররাও গুলি চালানো শুরু করলো। বেশ কয়েকজনকেই অব্ররা শেষ করলো। আর এখন কেউ তাদের উপর গুলি করছে না, মানে সবাইকেই শেষ করে ফেলেছে। কিন্তু যার পিছু নিয়েছিল তাকে পেল না ওরা। সবাই যখন লোকটাকে খুঁজছে তখনই পাশের ছোট একটা রুম থেকে কিছু পড়ার আওয়াজ পেল। রুমে ঢুকে দেখে সেই লোকটাও সাথে অনেকগুলি ড্রাগস। লোকটাকে ধরল ওরা এবং ড্রাগসগুলো ওখানেই রেখে পুলিশকে কল দিয়ে আসতে বলল। লোকটাকে নিয়ে ওরা সেখান থেকে চলে গেল। একটা পুরনো বাড়িতে হাত পা মুখ বেঁধে আটকে রাখে লোকটাকে, যাতে ওর কাছ থেকে অব্ররা আরো ইনফরমেশন বের করতে পারে। তারপর ওরা বাসায় চলে আসলো। এসে সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লো। সকালে উঠে নাস্তা করে সবাই ভার্সিটির উদ্দেশ্যে বের হলো। ভার্সিটির কাছে এসে অব্র দেখে অনেক গেটের কাছে দাঁড়িয়ে আছে। অব্রকে দেখে তাদের দিকে আসতে শুরু করলো। দেখ দেখ দোস্ত, ভাবি তো এইদিকেই আসতেছে। অনি অব্রের সামনে এলো। সে বলল, ভালো আছেন? আমি তো ভালো আছি, কিন্তু আপনি ভালো আছেন তো নাকি? মানে? না, আজকে এত ভালো ব্যবহার করছেন, কাহিনী কি? আসলে ওই দিন আপনি চলে আসার পর বাবা আমাকে অনেক বোঝালো। তার মানে আপনার বাবা বোঝালো, তাই এত ভালো ব্যবহার করছেন? নাহলে আবার আগের মতো খারাপ ব্যবহার করতেন? না না, আসলে আমিও আমার ভুল বুঝতে পেরেছি। ভালো, এরপর থেকে এমনটা আর কারোর সাথে দয়া করে করবেন না। মেয়েদের শান্ত থাকলে ভালো লাগে, উচ্ছৃঙ্খল নয়। জি, তাহলে কি আমরা বন্ধু হতে পারি? জি অবশ্যই। অনি অব্রর দিকে হাত বাড়িয়ে দিল। ওরা হ্যান্ডশেক করলো। অব্র বলল, আচ্ছা আমরা যাই, আমাদের ক্লাস আছে। হ্যাঁ। ওখান থেকে চলে আসে সবাই। মেহবুব বলল, ওরে শালা, ভাবির ওপর কি জ্ঞানী না ছাড়লি? হয় তোর জ্ঞানে জ্ঞানী হয়ে ভাবি তোর সাথে বন্ধুত্ব করে ফেললো। দেখতে হবে না আমি কি জিনিস। হয় হয়, তুমি তো পুরাই চাইনিজ মাল, শুধু দেখাও আর দেখাও, ভিতরে পুরাই ফাঁকা। এই এই, আমি কিন্তু তোদের সিনিয়র চাকরির পদে, একটু সম্মান ভিক্ষা দে আমারে ভাই। সিনিয়র তোর পকেটে রাখা হারামি, নাইলে মুখে কচু পাতা দিয়া দিব। আচ্ছা আচ্ছা চল। তারপর সবাই ক্লাসের দিকে গেল। কিন্তু ক্লাসে গিয়ে দেখলো গ্যাঞ্জাম চলছে ক্লাসে। কাহিনীটা বোঝার জন্য আর একটু ভেতরে গেল ওরা। ভিতরে গিয়ে দেখে দুই দল ছেলের মাঝে কথা কাটাকাটি হচ্ছে। অব্ররা দাঁড়িয়ে শুনতে লাগলো। তুই টাকা নিছস কিন্তু আমার মাল দিতে পারবি না, এত বড় সাহস তোর? তোকে বলছি এখন দিতে পারবো না, কিন্তু পরে দিব। কালকে থেকে ভাইয়ের কোনো খোঁজ খবর পাইতেছি না। তোর ভাইয়ের খোঁজ দিয়ে আমি কি করব? আমার মাল চাই বেশ। ভাই দেখো, আমাকে শফিক ভাই মাল সাপ্লাই দেয়। এখন কালকে রাত থেকে তার কোনো খোঁজ পাই না, তার মোবাইলও বন্ধ। আমি জানি না, আমি সকালে নেশা পাই নাই, আমার মাথা ঠিক নাই। সন্ধ্যার মধ্যে যদি মাল না পাই তাহলে তোরে আমি দেখা নিমু। ঝামেলা শেষে সবাই যে যার জায়গায় চলে গেল। তার মানে এখানে এতক্ষণ ড্রাগসের আদান প্রদান নিয়ে সমস্যাও ছিল,
কিন্তু শফিকটাকে সেটা আগে খুঁজে বের করতে হবে। এই শফিক ইউনিভার্সিটিতে ড্রাগসের সাপ্লাই দেয়। ওরা চুপচাপ ক্লাসে বসলো। খানিক পরে ক্লাস শুরু হলো। কয়েকটা ক্লাস করে সবাই ক্যান্টিনে চলে আসলো নাস্তা করার জন্য। সবাই বসে নাস্তা করছিল আর কথা বলছিল। তখনই অনি ও তার বান্ধবীরা ক্যান্টিনে ঢুকলো। তারপর অনি নাস্তা নিয়ে টেবিলে বসার সময় অব্রকে দেখে। তখন সে ওর বান্ধবীদের বলে, দোস্ত তোরা বস, আমি একটু আসি। কি রে, কই যাস? আসছি। অনি নাস্তা নিয়ে অব্র টেবিলে আসলো। সেখানে এসে সবার উদ্দেশ্যে বলল, হাই। আরে বাপ! সাথে সাথেই অব্র মেহবুবের মুখটা চেপে ধরলো, নইলে আজকে অব্রের মান সম্মান সব খাইতো। হাই। আমি কি এখানে বসতে পারি? হ্যাঁ, অবশ্যই। সাইমন অব্রের পাশ থেকে উঠে গিয়ে অন্য জায়গায় বসে। অর্নি একটু হাসি দিয়ে অব্রের পাশে বসলো। অব্র বলল, তোমার বন্ধুরা তো ওইদিকে বসা, তবে এখানে কেন? কেন, তুমিও তো বন্ধু। বাহ, আপনি থেকে ডিরেক্ট এখন তুমি। বন্ধু যেহেতু হয়েছ, তাহলে তুমি ডাকতে সমস্যা কোথায়? না, কোনো সমস্যা নেই। তারপর অব্র সবার সাথে অর্নির পরিচয় করিয়ে দিল। কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর অব্র বলল, আচ্ছা আমরা যাই তাহলে, আমাদের একটা কাজ আছে। এই চল। শোনো, হুম। বিকেলে ফ্রি আছো? কেন? এমনি আছো? হ্যাঁ হ্যাঁ, তুমি যে সময়ই বলবে, অভ্র সে সময়ই ফ্রি। অভ্র, তোমার নাম্বারটা একটু দাও তো। আমার নাম্বার? কেন, দিলের সমস্যা নাকি? না, নাও। আচ্ছা, কল দিব। হুম। তারপর সবাই ক্যান্টিন থেকে চলে এলো বাসায় যাওয়ার রাস্তায়। মাইয়ার আমাগো ভাইয়া ডাকে, আমাগো আপনি আপনি বলে, আর অভ্রকে তুমি। আবার নাম্বারও নিয়েছে, বিকেলে দেখাও করবে নাকি? এটাকেই বলে ভালোবাসা। দেখতে হবে না, তোমাদের ভাবি বলে কথা। সবাই বাসায় চলে আসলো। এসে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিয়ে সেই জঙ্গলের পরিত্যক্ত বাড়িটা যেখানে লোকটাকে আঁকড়ে রেখেছিল ওরা, সেখানে পৌঁছে থাকে লোকটা এখনো বেহুশ হয়ে আছে। মেহবুব লোকটার মুখে পানি ছটকা দিল। ধীরে ধীরে তার জ্ঞান ফিরল। অব্র একটা চেয়ার নিয়ে তার সামনে বসলো। লোকটা চোখ মেলে ওদের দেখে ভয় পেয়ে গেল। একটু পেছনে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু হাত পা বাঁধা, তাই পারল না। ভাই, মানুষ আপনারা কে? আমি কি করেছি ভাই? আমি তো আপনাদের চিনিও না। তাহলে আমার সাথীদের মেরে ফেলেছেন কেন এবং আমাকে ধরে এনেছেন কেন? তুই কি করিসনি? মানে কি বোঝাতে চাইছিস? তুই নিষ্পাপ, কোন অন্যায় করিসনি? না মানে আপনাদের সাথে তো কিছুই করিনি। আমাদের সাথে কিছু না করলেও অন্যান্য নিরীহ মানুষকে তো ছাড়িসনি, আর সেই মানুষদের পক্ষ থেকে তোর খেদমত করার জন্যই আমরা এসেছি। আচ্ছা মেহবুব, ওর হাতের বাঁধনটা খুলে দে তো। অব্রের কথা মতো লোকটার হাতের বাঁধন খুলে দেয় মেহবুব। অব্র তখন প্রশ্ন করে, এখন বল তোর নাম কি, আর তোদের ওই ব্যবসার গডফাদারটা কে? আমার নাম সাফিক। তার মানে সকালে ছেলেগুলি সে সাপ্লাইয়ের কথা বলেছিল, এই সে শফিক যে সবাইকে ড্রাগস সাপ্লাই করে? এবার বল, তোদের বাপকে? জানি না। সাথে সাথে মেহবুব দিল শফিককে এক লাথি। সাকিব আর সাইমন পাশে পড়ে থাকা গাছের ডাল দিয়ে এলো পাথালি মারা শুরু করলো। ভাই ভাই ভাই, সত্যি বলছি, আমি জানি না ভাই। ভাই তোরা একটু থাম। আচ্ছা মানলাম তুই কিছু জানিস না, তাহলে তোদের এই ব্যবসা চলতো কিভাবে? ভাই পানি খাবো। সাকিব পানি দিল শফিককে। পানি খাওয়ার পর অব্র বলল, এবার বল। ভাই আমাদের বসকে আমরা কেউই দেখিনি। শালা মিথ্যা বলতেছে। ভাই ভাই সত্যি বলছি। তাহলে তোরা কিংবা সে তোদের সাথে যোগাযোগ করতো কিভাবে? চিঠির মাধ্যমে রহিম ভাইয়ার চায়ের দোকানে চিঠি আসতো। সেই চিঠিতে সবকিছু মানে কি কি করতে হবে তা লেখা থাকতো। আর ড্রাগস পেতি কোথায়? কুরিয়ারের মাধ্যমে আসতো। কুরিয়ার বয় কি প্রতিবার একজনই আসতো? না, 2-3 জন আসতো। দুজনের চেহারার বিবরণ দে। আর মেহবুব,
তুই স্কেচটা তৈরি করে ফেল। মেহবুব ছবি আঁকতে শুরু করলো। মেহবুব আবার একজন চিত্রশিল্পী। কিছুক্ষণ পর স্কেচ তৈরি হয়ে গেল। অব্র কুরিয়ার সার্ভিসের নাম জেনে শফিককে ঘুমের ইঞ্জেকশন দিয়ে হাত পা বেঁধে ফেলল। শফিককে ওখানেই রেখে ওরা সেই কুরিয়ার সার্ভিসের অফিসে আসে। গিয়ে সোজা ম্যানেজারের কাছে গিয়ে সব স্টাফদের অব্দের সামনে আনতে বলল। সবাই আসলো, কিন্তু ছবির সাথে কারো চেহারাই মিলছে না। তারপর মেহবুব ম্যানেজারকে ছবি দুটো দেখালো। এই ছবিগুলো দেখেন তো, এরা কি আপনার এখানে জব করে? না স্যার। কি বলেন? এরা তো আপনার কোম্পানির হয়ে ডেলিভারি দেয়। তার কিভাবে হয় স্যার? এদের তো কখনো দেখিনি। এরা তো এখানে জবও করে না। আচ্ছা, নেক্সটে যদি এদের কাউকে কোনো স্থানে দেখে থাকেন তাহলে আমাদের ইনফর্ম করবেন। এই নিন আমার কার্ড। জি স্যার। তারা বাইরে চলে আসলো। সবাই বেশ চিন্তিত। সাকিব বলল, ওই শফিক শালা মিথ্যা বলছে। এখন গিয়ে 3rd ডিগ্রি দিলেই সব বলে দিবি। এখন না, ঘুমের ইঞ্জেকশন দেওয়ার ফলে এখন হবে না। যা করার কালকে করা হবে। তারপর সবাই বাসায় চলে এলো। বাসায় এসে অব্র মোবাইলটা বের করে দেখে 58টা মিস কল, তাও আবার একটা অপরিচিত নাম্বার থেকে। তাই অব্র ব্যাক করলো। কল দেওয়ার সাথে সাথেই পিক করা হয়। ওপাশ থেকে কোনো কথাই বলছে না কেউ। অব্র হ্যালো হ্যালো করেও কেউ কিছুই বলল না। আজব তো, আপনি কথা বলছেন না কেন? আমি ফোন রাখছি। এতগুলো ফোন দিলাম, ধরেননি কেন? আমি একটু ব্যস্ত ছিলাম, আর আমার ফোন সাইলেন্ট ছিল। আপনি কে? আমি অর্ণি। ও, তুমি কেন কল দিয়েছিলে? আজকে বিকেলে আমাদের কোথাও যাওয়ার কথা ছিল না? ও সরি, আমি আসলে এত ব্যস্ত ছিলাম যে। হয়েছে, আর মিথ্যে বলতে হবে না। সত্যি বলছি। আচ্ছা ঠিক আছে, কালকে ভার্সিটি যাবে? হ্যাঁ। কি করো এখন? এইমাত্র বাসায় এলাম, এখন ফ্রেশ হতে যাব, পরে কথা হবে। বাই। আচ্ছা। ফোনটা রেখে ফ্রেশ হতে চলে গেল অব্র। ফ্রেশ হয়ে সবাই খাবার খেয়ে কিছুক্ষণ আলোচনা করে যে যার রুমে ঘুমোতে গেল। সকালে প্রতিদিনের মতো উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে সবাই বেরিয়ে পড়লো ভার্সিটির উদ্দেশ্যে। আজকে সবাই একটু তাড়াতাড়ি এলো। এসে সবাই ক্যাম্পাসটা পর্যবেক্ষণ করতে লাগলো। সবাই হাঁটছে, তখনই পেছন থেকে কেউ অব্রকে ডাক দিল। পেছনে ফিরে দেখে অর্ণি। হ্যালো ভাইয়ারা, ভালো আছেন? হ্যাঁ বোন, ভালো। তুমি ভালো আছো? হ্যাঁ ভালো, চলো। কোথায়? অভ্রের হাত ধরে অর্ণি বলল, আমার সাথে। কেন? কালকে বিকেলে আমার সাথে ঘুরতে যাওয়ার কথা ছিল, কিন্তু যাওনি। এখন যাবে? কালকে একটু ব্যস্ত ছিলাম। হ্যাঁ বোন, কালকে আমরা একটু জরুরি কাজে গিয়েছিলাম। তাহলে এখন চলো। এখন না, পরে। দেখছেন ভাইয়া, এখনো যেতে যাচ্ছে না। জাস শালা, দেখো বোন কত করে বলছে। কিন্তু আরে তুই যা তো, এদিকে আমরা আছি। কি আর করার, বন্ধুদের বিদায় দিয়ে অব্র গাড়িতে উঠলো। কিন্তু অনেক গাড়িতে আছে। অব্র বলল, কি হলো, গাড়িতে ওঠো। না, আমরা রিকশায় যাব। গাড়িতে কেন নয়? আমার রিকশায় যেতে ইচ্ছে করছে। আচ্ছা চলো। তারপর অব্র একটা রিকশা ডাক দিল। অর্ণি উঠে বসলো, কিন্তু অব্রের কেমন যেন লাগছে, কারণ এর আগে সে কখনো রিকশায় কোনো মেয়ের সাথে ওঠেনি। অব্র দাঁড়িয়ে আছে। কি হলো, ওঠো। হ্যাঁ হ্যাঁ, উঠছি। অব্র রিকশায় উঠে বসলো, কিন্তু অর্ণির শরীরের সাথে লেগে আছে। অব্রের একটু কেমন কেমন লাগছে, তাই অব্র একটু সাইডে চেপে বসলো। কি হলো, এভাবে ওদিক চেপে বসে আছো কেন? পড়ে যাবে তো। না, ঠিক আছে। কুচু, ঠিক আছে, চল। অর্ণি কথাটা বলে সে অব্রের হাত ধরে তার দিকে টেনে নিয়ে বসালো। রিকশা চলছে, দুজন দুজনের গায়ের সাথে ধাক্কা খাচ্ছে। কারো মুখে কোনো কথা নেই। একরকম অদ্ভুত অনুভূতি কাজ করছে দুজনের মধ্যে। এর আগে এরকম কোনো দিনও অনুভব করেনি। কিছুক্ষণ পর ওরা একটা পার্কের সামনে পৌঁছালো। বলেই অর্ণি আমার হাত ধরে তার দিকে টেনে নিয়ে বসালো। রিকশা চলছে, দুজন দুজনের ঘাড়ের সাথে ধাক্কা খাচ্ছে। কারো মুখেই কোনো কথা নেই। এরকম অদ্ভুত ফিলিংস
কাজ করছে দুজনের মধ্যে। এর আগে এরকম কোনোদিনই অনুভব করিনি। কিছুক্ষণ পর আমরা একটা পার্কের সামনে পৌঁছলাম। অর্নি রিক্সা থেকে নামলো, অব্র নেমে ভাড়া দিল। চলো। আমরা এখানে কেন আসলাম? প্রেম করতে। মানে? এমনি ঘুরতে আসলাম। আচ্ছা চলো ওই দিকটায় যাই, ওই দিক ফাঁকা আছে। চলো। খালি জায়গায় গেল দুজন। সেখানে একটা বেঞ্চিতে বসলো ওরা। হঠাৎ পাশের ঝোপের দিকে চোখ গেল। তাকিয়ে দেখে দুজন প্রেমিক প্রেমিকা রোমান্স করছে। এটা দেখার পর অর্নি অপ্রের দিকে তাকালো। ওরা দুজনেই প্রচণ্ড লজ্জা পেল এবং সেখান থেকে উঠে গিয়ে লেকের পাড়ে হাঁটা শুরু করলো। জানো অভ্র, আমার মাসি ছোট্টবেলাতেই মারা যায়। তখন আমি মাত্র ক্লাস 2তে পড়ি। তারপর বাবাই আমাকে বড় করে। আমার কথা চিন্তা করে বাবা আর দ্বিতীয়বার বিয়ে করেননি, কিন্তু তার চাকরির কারণে আমাকে তেমন একটা সময় দিতেও পারেননি। বলা যায় আমি একা একাই বড় হয়েছি। মা না থাকায় বাবাও আমার সকল ইচ্ছা পূরণ করে। তাই হয়তো আমি একটু জেদি স্বভাবে। তোমার বলা কথাগুলো সারা রাত ভাবনা চিন্তা করি এবং নিজের ভুল বুঝতে পারি। কথাগুলি ভাবতে ভাবতে তোমাকে নিয়েও ভেবে ভেবে রাত পার করে দেই। এখন সবসময় শুধু ভাবনায় আমার মাথাটাকে গ্রাস করে রাখে। অর্নি অন্যদিকে তাকিয়ে কথাগুলো বলছে। তার চোখে হালকা পানি আভা দেখা যাচ্ছে। এবার সে তার ব্যাগ থেকে একটা গোলাপ বের করে অব্রের সামনে ধরলো। অর্নি আবার বলতে শুরু করলো, এটাকে তুমি কি বলবে জানি না, কিন্তু আমার মন বলছে এটা ভালোবাসা। হ্যাঁ অব্র, আমি তোমাকে ভালোবাসি। অর্নি অব্রের দিকে ফুল বাড়িয়ে তাকিয়ে আছে, আর অব্র তাকিয়ে আছে তার হালকা ভেজা চোখের দিকে, যে চোখে তার অনুভূতিগুলির জানান দিচ্ছে। অব্রের কোনো সারা শব্দ না পেয়ে অর্নি আবার বলল, আমি তোমাকে ভালোবাসি অব্র। কিন্তু তুমি কি আমার সম্বন্ধে কিছু জানো? আমি কে কিংবা কি আমার পরিচয়? না জানি কিভাবে আমাকে ভালোবাসতে পারলে? আমি যদি তোমার যোগ্য না হই তখন কি করবে? ভালোবাসা কোনোদিন যোগ্যতা দিয়ে হয় না। আর তোমার পরিচয় যাই থাকুক না কেন, আমি তোমাকে ভালোবাসি। অর্নি এখনো অব্রের দিকে ফুল বাড়িয়ে দাঁড়িয়েই আছে। অব্র ফুলটা না নিয়ে সোজা তাকে জড়িয়ে ধরে। অব্র বলে, ভালোবাসি আমিও। তারপর ওরা আরো কিছুক্ষণ ঘুরে অর্নিকে তার বাসায় নামিয়ে দিল অব্র। বন্ধুদের কল দিল সে। কিরে তোরা কই? ক্যাম্পাসে দোস্ত। আচ্ছা আমিও আসছি। তারপর ক্যাম্পাসের দিকে আসে অব্র। সবার কাছে এসে বলে, কিরে কি খবর? খবর তো তোর কাছে। কিরে কিছু হলো? কেমন হলো ঘোরাফেরা? দোস্ত সেই একটা খুশির খবর আছে। কি? অর্নি কিন্তু এখন থেকে তোদের ভাবি। অর্নিকে তো এমনিতে আমরা ভাবি মানি, কিন্তু আজকে থেকে বেশি মানবি। মাম্মা কাহিনী কি? আজকে এত উঠতেছো কেন? আজকে অর্নি মেয়ে হয়ে আমাকে আগে প্রপোজ করেছে। কথাটা বলার সাথে সাথে ওরা সবাই একসাথে হো হো বলে চিল্লানি শুরু করলো। অব্র চমকে ওঠে। সত্যি? হয় ভাই। চল তাহলে। কোথায়? রেস্টুরেন্টে। কেন? বুঝো না, প্রেমিক মানুষ। এখন আমাদের ট্রিট দিবি তুই। আচ্ছা চল। ভাবিকেও কল দিয়ে আসতে বল। একটু আগেই তো ওকে বাসায় নামিয়ে দিয়ে আসলাম, এখন আবার? তো কি হয়েছে? আমরা সেলিব্রেশন করব ভাবিকে বাদ দিয়ে, তা কি করে হয়? আচ্ছা ঠিক আছে। তারপর অব্র অর্নিকে ফোন দিয়ে বাসার সামনে দাঁড়াতে বলে। অর্নি বলে, এখন? হ্যাঁ একটু কাজ আছে। আচ্ছা তাড়াতাড়ি আসো, খুব ক্ষুধা লাগছে। তুমি দাঁড়াও, আমি 10 মিনিটের মধ্যেই আসছি। আজকে সবাই একসাথে লাঞ্চ করব। আচ্ছা জলদি আসো। অর্নির সাথে কথা বলে সবাই জিপে উঠল। অব্র ড্রাইভারের সিটে মেহবুব এসে তার পাশে বসলো। এই তুই এখানে বসে আছিস কেন? তো কোথায় বসবো? পিছনে যা। পেছনে কেন? আগে তো এখানেই বসতাম। আগে তোর ভাবি ছিল না, এখন তোর ভাবি আছে। এখানে অর্নি বসবে। বুঝছি ভাই বুঝছি, সালা দুনিয়ায় স্বার্থপর। বউ পাইয়া বন্ধুকে ভুইলা গেলি। কি করুম ভাই, তোর ভাবি বলে কথা।
মেহবুব পেছনে গিয়ে বসলো। তারপর অর্নির বাসার সামনে আসলো ওরা। ওকে গাড়িতে করে সোজা রেস্টুরেন্টে চলে এলো সবাই। তারপর অর্নি সবাইকে দেখে বলে, তা সবাই একসাথে কি ব্যাপার? আর বলিয়েন না ভাবি, আপনাদের নতুন প্রেম একটু সেলিব্রেশন তো দরকার, তাই না? মেহবুব ভাবি ডাকায় অর্নি একটু লজ্জাই পেল। মুচকি হাসতে থাকে সে। জানেন ভাবি, অভ্র কিন্তু আপনাকে সেই দেখার পরই আপনার প্রেমে ডুব খাচ্ছিল, কিন্তু বেচারার মেয়েদের থেকে একটু অ্যালার্জি আছে তো তাই বলতে পারেনি। সাইমনের কথা শুনে অর্নি অপ্রীতিকে তাকালো। অভ্র লজ্জা পাচ্ছে। ও তাহলে এত দূর, কিন্তু আমি জানতেই পারলাম না। সরি। তারপর সবাই একসাথে লাঞ্চ করলো। লাঞ্চ করার পর অর্নির বাসার সামনে তাকে নামিয়ে দিল যাওয়ার সময়। সাবধানে যাও, আর বাসায় পৌঁছে ফোন দিও। তারপর সবাই ওখান থেকে সোজা চলে আসে সেই পুরনো ভাঙা বাড়িটায় যেখানে শফিককে বন্দি করে রেখেছে ওরা। গিয়ে দেখে এখনো ঘুমাচ্ছে শফিক। সাকিব গিয়ে পানি মেরে ঘুম থেকে তুললো এবং হাত পায়ের বাঁধন খুলে দিল। কিছু খাবার দিল খেতে। শফিককে সে কালকেই থেকে আটকে রেখেছে, এখন পর্যন্ত কিছুই খেতে দেওয়া হয়নি। তাই শফিক খাবার পেতেই তাড়াতাড়ি খাওয়া শুরু করলো। খাওয়া শেষ করার কিছুক্ষণ পর একটা লাঠি নিয়ে ওর সামনে অভ্র আসে। কিরে, এখন কেমন লাগছে? চল তোর একটু খাতিরদারি করি। কথাটা বলে অভ্র শফিকের উড়োর উপর একটা বাড়ি দিল। ভাই ভাই ভাই, মারছেন কেন ভাই? মারছে কোথায়? কালকে যে আমাদের ভুল তথ্য দিয়েছিলি তাই, সেজন্য তোর খাতিরদারি করছে। না ভাই, আমি সত্যি বলতেছি সব। তাহলে সেই কুরিয়ার সার্ভিসের ম্যানেজার বলল যে তোর বলা লোকগুলো নাকি সেখানে চাকরি করে না। ভাই আমি সত্যি বলছি, এই দুজনই আমাকে মাল দিয়ে যেত। আচ্ছা, তোর চিঠি কখন আসার কথা ছিল? সন্ধ্যায় ভাই। এবার যদি তোর দেওয়া তথ্য ভুল হয় তাহলে তোকে আমি জাহান্নাম দেখিয়ে ছাড়বো। সত্যি ভাই, এই যে কসম। এরপর মেহবুব শফিককে আবার ঘুমের ইঞ্জেকশন দিয়ে হাত পা বেঁধে রাখলো এবং ওরা সবাই সেই চায়ের দোকানে চলে এলো। সেখানে চিঠি আসার কথা ছিল। প্রায় 1 ঘন্টা হতে চলল ওরা এখানেই বসে আছে, কিন্তু চিঠি আসার কোনোই নামগন্ধ নেই। ওরা চাকাচ্ছিল। হঠাৎ একটা লোককে দেখতে পায় ওরা। লোকটা হলো ওদের ভার্সিটির ইংরেজি ক্যাম্পাসের পিয়ন। সে ওদের চিনতে পারেনি, কিন্তু অভ্র ঠিকই চিনেছে ওনাকে। তার মানে চিঠি ওদেরই পিয়ন দেয় এবং সেও এই অপরাধের সাথে জড়িত। ওরা দূরে দাঁড়িয়ে রইল। পিয়নকে সেই দোকানদারকে চিঠি দিতে যাবে, তখনই মেহবুব পেছন থেকে তার কাঁধে হাত দিল। পিয়ন চিন্তা না পারায়, কে ভাই? তোর জম ভাই। আপনি কে? শফিকের বাপ। কোন শফিক? ওই যে তোর সাথে ধান্দা করে সেই শফিক। এবার পিয়ন বুঝতে পারলো। বুঝতে পেরেই মেহবুবকে ধাক্কা মেরে দৌড়ে দিল। অপরাও পেছন পেছন যাওয়া শুরু করতে লাগলো। এক পথের সামনে হাইওয়ে চলে আসে। পিয়ন ওদের হাত থেকে বাঁচার জন্য দৌড়ে রাস্তা পার হতে যাচ্ছিল। তখনই একটা ট্রাক আসলো এবং পিয়নের উপর দিয়ে চলে গেল। অপরা দৌড়ে তার কাছে আসে। সাইমন অ্যাম্বুলেন্স কল দিল। এদিকে পিয়নের কাছে এসে দেখে অবস্থা খারাপ। জীবনে তো অনেকেই পাপ করেছিস, এখন মৃত্যু শয্যায় এসে অন্তত সত্য কথা বলে কিছু পাপ কমিয়ে যা। এইসবের পেছনে কে? আমাদের ভার্সিটির ইংরেজি ডিপার্টমেন্টের। আর কিছু বলতে পারলো না। তার আগেই তার দেহটা নিস্তেজ হয়ে গেল। হাত দিয়ে দেখে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গিয়েছে। ও নো, শেষ পর্যন্ত জানতেই পারলাম না। দেখ তো চিঠিটা কি আছে। অভ্র চিঠিটা বের করে দেখে সেখানে লেখা, ডেলিভারি পরে হবে, আগে এসআইয়ের মেয়েকে শেষ করে দে আজকের মধ্যে। আমি 2 জন লোক পাঠিয়েছি, ওরা না পারলে তুই করিস কাজটা। ও শিট, তার মানে ভাবির ওপর এখন খুব বিপদ। হ্যাঁ, আর এই সব কিছু করছে আমাদের ইংরেজি ডিপার্টমেন্টেরই কেউ। পিয়নের লাশটাকে অ্যাম্বুলেন্সে উঠিয়ে দিয়ে অর্নির বাবাকে ফোন দিল অভ্র। মিস্টার রহমান বলছেন? আপনি কে বলছেন? আমাকে চিনবেন না, যা বলছি তা মনোযোগ দিয়ে শুনুন।
আপনার মেয়ের এখন খুব বিপদ, তাকে মারার জন্য লোক লাগানো হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব পদক্ষেপ নিন এবং তার সাথে পুলিশ গার্ড দিন। হ্যাঁ হ্যাঁ। ফোনটা রাখলো অব্র। একটু পর আবার ফোন আসলো, দেখে এটা অর্নির নাম্বার। কি খবর? তোমার খবর তোমার কাছেই রাখো। আগে বলো, এতক্ষণ কার সাথে কথা বলছিলে? কেন, রাগ হচ্ছে বুঝি? ঠিক তা না, তবুও। একটা বন্ধুর সাথে কথা বলছিলাম। ও, তা তোমার পাশে এত শব্দ কেন? কোথায় তুমি? বাহিরে। রাত 10:30 বাজে আর তুমি এখনো বাহিরে? এই তো বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম। অনেক আড্ডা হয়েছে, এবার বাসায় যাও। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে আমাকে কল দাও। যথা আজ্ঞা মহারানী। এখন তাদের যাও। হ্যাঁ, যাচ্ছি। তারপর সবাই বাসায় চলে আসে। অব্র বাসায় এসে ফ্রেশ হয়ে অর্নিকে নিয়ে ডিনার করতে বলল এবং ওরাও ডিনার করে নিল। ডিনারের পর অর্নিকে আবার কল দিল অব্র। ডিনার হয়েছে? এই তো মাত্র করলাম। তোমার হয়েছে? হ্যাঁ সাহেব, হয়েছে। তা কি করো? এই তো ছাদে দাঁড়িয়ে আছি। তুমি? শুয়ে আছি। পাখি, সবসময় সাবধানে থাকবে। তোমার কিন্তু অনেক বিপদ। আর কোনো সমস্যা হলে কিংবা কাউকে সন্দেহ হলে আমাকে আগে জানাবে, কেমন? আমার আবার কিসের বিপদ? ও তুমি বুঝবে না। আর ঘর থেকে বের হবে না। কোনো স্থানে যাওয়ার প্রয়োজন হলে আমাকে বলবে, আমি নিয়ে যাব। অভ্র, কি হয়েছে? তোমার কথা শোনার পর একা একা ঘুমাতে ভয় করছে। তুমি তাড়াতাড়ি আসো। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। প্লিজ একটু সিরিয়াস হও। তোমার কিছু হলে আমার কি হবে? ওরে আমার সাহেবেরে, কত ভালোবাসে আমাকে। প্লিজ, সবসময় দুষ্টুমি ভালো লাগে না। আচ্ছা, আমি সিনিয়র হলাম, এবার খুশি তো? হ্যাঁ, আর কালকে সকালে ভার্সিটিতে যাওয়ার সময় আমাকে ফোন দিও। আমি তোমাকে পিক করে নিয়ে যাব। আচ্ছা। তারপর আরেকটু কথা বলে ঘুমিয়ে যায় ওরা। সকালে ঘুম থেকে উঠেই সবাই নাস্তা করে তৈরি হয়ে নিল এবং অর্নিকে ফোন দিল। তৈরি হয়েছো পাখি? হ্যাঁ, আর একটু বাকি। আচ্ছা, তাড়াতাড়ি হয়ে নাও, আমি আসছি। আচ্ছা। অর্নির সাথে কথা বলে অব্ররা বেরিয়ে পড়ল অর্নির বাসার উদ্দেশ্যে। সেখান থেকে অর্নিকে পিক করে সবাই ভার্সিটিতে যাবে। কিছুক্ষণের মধ্যেই ওর বাসার সামনে পৌঁছে গেল ওরা। কালকে অব্রের ফোন দিয়ে বলার পর ভালোই সিকিউরিটির ব্যবস্থা করেছে অর্নির বাবা। বাসার সামনে বসে অর্নিকে ফোন দিল অব্র। একটু পর অর্নি রাগ করতে করতে বাহিরে এলো, সাথে ওর বাবাও আর দুজন পুলিশ। মা, তুই আমার কথা শোন। না বাবা, এখন ভার্সিটিতেও কি কার্ড নিয়ে যেতে হবে? আমি পারবো না। দেখ মা, তোর এখন খুব বিপদ। থাক বিপদ, তবু গাড়ি নিয়ে ভার্সিটি যেতে পারবো না আমি। ওদের কথা শুনে অব্র তাদের কাছে গেল। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। তুমি অভ্র না? জি আঙ্কেল। আর কালকে আমি আপনাকে ফোন দিয়ে বলেছিলাম। কালকে যে বললে? আপনাকে পরে সব খুলে বলবো। আর অর্নি আমার সাথে থাকলে কোনো গার্ড লাগবে না। আঙ্কেল কিছু ভাবলো, তারপর অর্নিকে অব্রের সাথে যেতে দিল। অর্নিকে নিয়ে গাড়িতে ওঠালো। তারপর সবাই ভার্সিটিতে এলো। আজকে আমার একটা গুরুত্বপূর্ণ ক্লাস আছে, এই ক্লাসটা করেই আমরা ঘুরতে যাব। আচ্ছা মেহবুব, তোরা এদিকটা দেখ, আমি আসছি। চলো। কোথায়? কেন, তোমার ক্লাস আছে না? হ্যাঁ, তুমি যাচ্ছ কোথায়? তোমার সাথে ক্লাসে যাব। কেন? তোমার সেফটির জন্য। আমাকে নিয়ে গেলে কোনো প্রবলেম হবে নাকি? দূর না, আরো মজা হবে। চলো তাহলে। এরপর অব্র অর্নির সাথে তাদের ক্লাসে গেল এবং একসাথেই বসলো। ক্লাস শেষে অব্র আর অর্নি বের হয়ে মেহবুবদের ফোন দিল। ওরাও আসলো। সবাই একসাথে ক্যাম্পাসের একটি গাছের নিচে বসে আড্ডা দিচ্ছিল। অব্র গেটের দিকে তাকিয়ে দেখে একটা বাইকে দুজন মাস্ক পরা লোক ক্যাম্পাসে ঢুকেছে। কিন্তু এই গরমে কেউ মাস্ক পরবে কেন? অব্রের কাছে সন্দেহ হলো। একটু পর বাইক থেকে একজন নামলো এবং ওদের দিকে আসছিল লোকটা। তার পেছনের দিকে হাত দিয়ে পিস্তল বের করলো এবং অর্নির দিকে তাক করলো। অর্নি অব্রের দিকে তাকিয়ে ফিরে বসা, আর লোকটা অর্নির পেছনে দূরে দাঁড়ানো।
লোকটা পিস্তল লোড করছে, তখনই অব্র তার কোমর থেকে রিভলভারটা বের করে, ঠাস করে অব্র শুট করে। সবাই অব্রের দিকে তাকিয়ে আছে। অনিও অবাক হয়ে অব্রের দিকে তাকিয়ে আছে। ভার্সিটির পুরো চোখ কেন্দ্র পুরোটাই ওদের দিকে। এই লোকটা গুলি খেয়ে মাটিতে পড়ে রইল। অন্যজন সাথে সাথেই বাইক নিয়ে পালালো। মেহবুবরা দৌড়ে গাড়ি নিয়ে চলে গেল সেই বাইকওয়ালার পেছনে। আমি অর্ণিকে জড়িয়ে ধরে বললাম, কিছু হয়নি, তুমি ঠিক আছো তো পাখি? অর্ণি কোনো কথাই বলছে না। অব্র অর্ণিকে ভালো মতো দেখলো না, অর্ণির কিছুই হয়নি। অব্র লোকটার কাছে গিয়ে মাছটা খুলে দেখে শফিক যে দুইটার বর্ণনা দিয়েছিল তাদের মধ্যে একজন। তাছাড়া নার্ভস চেক করে দেখলো বেঁচে আছে কিনা, কিন্তু না, স্পট ডেথ হয়ে গিয়েছে। চারদিকে অব্র তাকিয়ে দেখে সবাই ভয় পেয়েছে এবং ওদের দিকে তাকিয়ে আছে। অর্ণির দিকে তাকিয়ে থেকে ও এখনো ঘন্টার আকস্মিত অবাক হয়ে আছে। অব্র আবার অর্ণির কাছে গেল। পাখি, তুমি ঠিক আছো তো? কোনোই কথা নেই অর্ণির মুখে। অব্রের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। অর্ণি কোনো কথাই বলছে না, শুধু ছলছল চোখে অব্রের দিকে তাকিয়ে আছে। অব্র অর্ণিকে নিজের বাহুডোরে জড়িয়ে ধরলো। আশেপাশে ভিড় জমে আছে। একটু পরেই অর্ণির অব্রের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিল। কি হয়েছে পাখি? তুমি কে, আর তোমার কাছে অস্ত্র এলো কেমনে? সব বলবো তোমাকে, আগে তুমি শান্ত হও। আগে বলো, তোমার কাছে অস্ত্র এলো কিভাবে? ততক্ষণে পুলিশও চলে এলো ভার্সিটিতে। ভার্সিটির কিছু দূরেই পুলিশ স্টেশন, তাই পুলিশ আসতে বেশি সময় লাগলো না। পুলিশ এসে কিছু লাশের কাছে গেল এবং অর্ণির বাবা মানে এসআই রহমান তাদের কাছে এলো। অর্ণির বাবা অব্রের দিকে অবাক দৃষ্টিতে তাকালো, কারণ তখনও রিভলভারটা অব্রের হাতে। এগুলো কি অব্র? কিছুক্ষণ আগে বাইকে দুজন মাস্ক পরা লোক আসলো এবং একজন নেমে আমার পাখিকে শুট করতে যাচ্ছিল। তার আগেই আমি খেল খতম করে দিয়েছি। কিন্তু তোমার হাতে অস্ত্র কেন? এতক্ষণে মেহবুবরাও চলে এলো। তারা অব্রের পাশে এসে দাঁড়ালো। না দোস্ত, ওই শালারে ধরতে পারিনি। ওইটাকে ধরতে পারলেই আসলটার কাছে যাওয়া যেত। আর যেটাকে শুট করলাম সেটা শফিকের বর্ণনা দেওয়া দুজনের মধ্যে একজন। তার মানে ওই বাইকারটা অন্যজন ছিল? হ্যাঁ। আঙ্কেল এতক্ষণ ওদের কথাই শুনছিল, তারপর বলল, আমি জানি না তোমরা কিসের কথা বলছো, কিন্তু আইন হাতে তোলার অপরাধে উগ্রকে গ্রেপ্তার করা হলো। অফিসার, আপনার মাথা ঠিক আছে? আপনি কাকে গ্রেপ্তার করছেন আপনি জানেন? আইনের চোখে অব্র খুনি, তাই তাকে গ্রেপ্তার করা হলো। অব্র অর্ণির দিকে তাকালো। দেখে অর্ণি তার দিকে তাকিয়ে কান্না করছে। পুলিশ অব্রের হাত থেকে যখন রিভলভারটা নিয়ে এবং হ্যান্ডকাপ পরাবে তখন অব্র বলল, একটু দাঁড়ান, এটা হলো আমার কার্ড, আর আমি হলাম ডিবি পুলিশ কমিশনার। এখানে এসেছি একটা মিশনে। আঙ্কেল কার্ডটা হাতে নিয়ে দেখলেন এবং দেখার সাথে সাথেই অব্রকে সেলুট দিলেন। তার সাথে বাকি পুলিশটাও অব্রকে সেলুট দিলেন। আঙ্কেলের মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছে না, সেও অবাক হয়ে গিয়েছে। সবাই সেলুট দেওয়ার সাথে সাথেই অর্ণি দৌড়ে এসে অব্রকে তার বাবার সামনেই জড়িয়ে ধরলো। আরও জোরে জোরে কান্না করতে করতে লাগলো। এটা দেখে আঙ্কেল একটু হাসি দিলেন এবং লাশের কাছে চলে গেলেন। কিছু হয়নি পাখি, তুমি কান্না করছো কেন? আমি মনে করেছি তুমি মনে হয় তাদের মধ্যে একজন। না বাকি কিছুই হয়নি, চলো আজকে সারা দিন আমরা ঘুরবো। তারপর অর্ণির কান্নাটা ধীরে ধীরে একটু কমলো। অব্র আঙ্কেলের কাছে গেল, গিয়ে লাশটাকে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দিল আর মেহবুবদের সব কিছু বুঝিয়ে দিয়ে বলল, কালকে থেকে কিন্তু আমরা অফিস জয়েন করব, কারণ এখন সবাই আমাদের আসল পরিচয় জেনে গিয়েছে। আমার মাথায় একটা চিন্তা কাজ করছে যে ওরা অর্ণিকে কেন মারতে চায়। অব্র ভাবে অনেকে জিজ্ঞেস করবে, আবার ভাবছে ও হয়তো এই ব্যাপারে কিছুই জানে না। তার উপর আজকেও মানসিকভাবে অনেক আঘাত পেয়েছে। তার চেয়ে বরং কালকে আঙ্কেলকে জিজ্ঞেস করবে অব্র। তারপর অব্র অনেকে নিয়ে সেখান থেকে চলে এলো এবং ওরা নদীর পাড়ে আসলো। অনেকে জিপ থেকে নামিয়ে জিপের সামনে উপরের অংশটা বসালো, দুহাত গালে দিয়ে। পাখি,
অনির এখনো কান্নার ভাব কাটেনি। কান্না করে চোখ নাক লাল করে ফেলেছে। কান্নার ফলে ওর মুখটাও আরো মায়াবী লাগছে। বর্ষার বৃষ্টি হওয়ার পর যেমন প্রকৃতি আর স্নিগ্ধতাকে প্রচণ্ডভাবে ফুটিয়ে তোলে, তেমনি অনির বেলাও তেমন। কান্না করে করে তার স্নিগ্ধতা আর চেহারার মায়াকে সে প্রচণ্ডভাবে ফুটিয়ে তুলেছে। অব্র আবারও অনির প্রেমে পড়ে গেল। আমি বেঁচে থাকতে তোমার কিচ্ছু হতে দেব না পাখি, ভালোবাসি তোমাকে খুব। অনির সাথে সাথে অব্রকে জড়িয়ে ধরলো। অনি বলল, আমিও তোমাকে খুব ভালোবাসি। চলো আমরা ওই দিকটা হাঁটি। অনি অব্রর হাত ধরে কাঁধে মাথা দিয়ে আছে। দুজনকে একটা গাছের নিচে বসলো। একটা কথা বলি? বলো। তোমাকে না কান্না করলে খুব মায়াবী লাগে। আজকে দেখো তো, আবারও তোমার প্রেমে পড়ে গেলাম। বলো, কান্না করলে আমাকে পেতনির মতো লাগে? আমি জানি। আর পাম দিতে হবে না। আরে পাম দেবো কেন? তুমি কান্না করলে আমার মনটা তোমার চোখের ভালোবাসায় ডুবে যায়। হয়েছে, আর বলতে হবে না। আচ্ছা এবার বলো, আমরা বিয়ে করছি কখন? তুমি চাইলে এখনই। তাহলে আর মাত্র কয়টা মিনিট পর। তারপর আব্বু আম্মুকে বলে একদম আমার করে নেবে তোমাকে। আচ্ছা এবার পা দুটো সোজা করো তো। কেন? অনি পা সোজা করেই বসলো আর সাথে সাথেই অব্রর কোলে মাথাটা রেখে শুয়ে পড়ল। মাথাটা ব্যথা করছে? আচ্ছা, আমি তোমার মাথা টিপে দিচ্ছি। সেখানে আর কিছুক্ষণ বসা ওরা। উঠে একটা রেস্টুরেন্টে গেল, লাঞ্চ করলো, তারপর গাড়ি নিয়ে অনির বাসার সামনে দাঁড় করালো। এখানে নিয়ে এসেছো কেন? কেন মানে? তুমি এখন বাসায় যাবে আর ঘুমাবে। আজকে তোমার উপর অনেক মানসিক চাপ পড়েছে। না, আমি এখন বাসায় যাব না, ঘুমাবো না। তাহলে কি করবে? তোমার সাথে থাকবো। দেখো জিদ করো না, আমি যা বলছি তাই হবে। ওই সময় ক্যাম্পাসে বসে নিজেই তো বললে আজকে সারাদিন আমার সাথে থাকবে। কোন সময় বললাম? ওই দেখো, একদম মিথ্যে বলবে না। আরে তুমি ভুল শুনেছ। আমি ঠিকই শুনেছি। ও তাহলে আমি ভুলে গিয়েছিলাম। আচ্ছা এখন যাব কোথায়? এখন তো মাঝ দুপুর। তোমার বাসায় চলো। আরে মাথা ঠিক আছে তোমার? ওটা ব্যাচেলারদের বাসা, লোকে মন্দ বলবে তো। মন্দ বলার কি আছে, বলবে আমি তোমার হবু বউ। তবুও চলো। তার থেকে চলো আমরা আরো কিছু জায়গায় ঘুরি। অনি কোনো কথা বলল না। অব্র অনেকে নিয়ে ঘুরতে গেল। একদম সন্ধ্যা পর্যন্ত ঘুরল দুজন। বাসা যাওয়ার সময় হঠাৎই অর্নি গাড়ি থামাতে বলল। কি হয়েছে? ফুচকা খাবো। ওগুলা কোনো খাবার? মানুষ খায় ওগুলা? আমি খাবো এবং সাথে তোমাকেও খাবো। এখন চলো। কথাটা বলেই অর্নি অব্রের হাত ধরে টানতে টানতে নিয়ে গেল দোকানের কাছে। আমি খাবো না, তুমি খাও। মামা, এক প্লেট ফুচকা দিন তো, ঝাল বেশি দেবেন। একটু পর দোকানে ফুচকা দিল। ওরা চেয়ার পেতে বসলো। দেখি হাঁ করো তো। তুমি খাও। হাঁ করো। আমি খাবো না। চুপ, একটাও কথা না, হাঁ করো। আশেপাশে সবাই ওদের দিকে তাকিয়ে আছে। উপায় না দেখে হাঁ করলো অব্র। অনি মুখের ভিতরে দিল একটা পুরো। কি ঝাল! একটা খেয়েই অব্রের চোখ থেকে পানি বের হয়ে গেল। কি মজা না? মজা মানে প্রচন্ড। এমন মজা আর জিন্দিগিতেও খাইনি। এবার আমাকে খাইয়ে দাও। অব্র অনিকে খাইয়ে দিল। তারপর অনি আবার অব্রকে খাইয়ে দিল। এভাবেই খাওয়ার পর্ব চলতে থাকলে আর অব্রের অবস্থা খারাপ হতে থাকে। অব্রের দিকে তাকিয়ে দেখলো ঝালে তার চোখেও পানি। খাওয়া শেষে 2 গ্লাস পানি খেলো সে, কিন্তু ঝালে এখনো মুখ পুড়ে যাচ্ছে। অর্নিও একই অবস্থা। অব্র, খুব ঝাল লাগছে। তোমাকে এত ঝাল দিয়ে খাওয়ার জন্য কে বলেছিল? আমার ঝাল প্রিয়। আচ্ছা, ওইদিকে চলো। কথাটা বলে অর্নি অব্রের হাত ধরে একটা বন্ধ দোকানে আড়ালে নিয়ে আসলো। এখানে আনলে কেন? ঝাল কমানোর জন্য। মানে? আর কিছু বলতে পারলো না অব্র। তার আগে অনি অব্রের মাথাটা ধরে নিচু করে ওর ঠোঁট গুলি তার মুখে পড়ে নিল। প্রায় 6 মিনিট পর ছাড়লো। ছাড়ার পর অর্নি অব্রের দিকে তাকিয়ে একটা লজ্জাজনক হাসি দিয়ে জিপের দিকে দৌড় দিল।
অব্র ওর পেছন পেছন গেল এবং গাড়ি চালাতে শুরু করলো। সারা রাস্তায় লজ্জায় কেউ কারোর সাথে কথা বলেনি। একটু পর অর্ণির বাসার সামনে এলো দুজন, জিপ থেকে নামলো দুজন। সাবধানে যেও। অর্ণি লজ্জা পেয়ে দৌড় দিল। অব্র তাকিয়ে রইল। অর্ণি বাসায় ঢোকার পর অব্র চলে এলো বাসায়। বাসায় এসে ফ্রেশ হয়ে বন্ধুদের সাথে ওরা কথা বলে ডিনার করে ঘুমোতে গেল সে। অর্ণি এখনো কল দেয়নি, অব্রও দেয়নি। কেমন জানি আমার কল দিতেও এখন লজ্জা করছে। কলিরও মনে হয় আমার মতো লাগছে, তাই সেও কল দেয়নি। এরাতে ঘুম হলো না অব্রের। রাতে একদম শেষের দিকে চোখটা লেগে এলো, ঘুমিয়ে পড়লো সে। সকালে কানে কে যেন শুশুরি দিচ্ছে। ওই কোন শালারে, ডিস্টার্ব করবি না বললাম। অব্র মনে করেছে বন্ধুদের মধ্যে কেউ, কিন্তু শুশুরিটা অর্ণি দিচ্ছে অব্রকে। অর্ণি মুখ চেপে হাসছে, আবারও শুশুরি দিল। শালা উঠে কিন্তু লাথি মারবো, সারা রাত ঘুমাতে পারি নাই। অর্ণি আবারও শুশুরি দিল। এবার অব্র লাফ দিয়ে উঠে হাত ধরে নিল ঠেলা। অর্ণি ঘুরে এসেই অব্রের গায়ের উপরে পড়ল। অব্র চোখ মেলে দেখে অর্ণি। তুমি এখানে? হ্যাঁ, কেন আসতে পারি না? আসতে পারো, কিন্তু তুমি তো বাসা চিনতে না। চিনতে কতক্ষণ? তাই হুম। অব্র অর্ণিকে জড়িয়ে ধরে শুয়ে রইল। কিছুক্ষণ শুয়ে থাকার পর দেখে 8টা বেজে গিয়েছে। 10টায় আবার অব্রের অফিস, তাই অর্ণিকে বলল, পাখি হুম। এখন ওঠো, অফিসের টাইম হয়ে যাচ্ছে। আজকে থেকে অফিস জয়েন করতে হবে। হুম। আমার ফ্রেশ হতে হবে তো। হুম। তাহলে তুমি ওঠো, আমি ফ্রেশ হতে যাই। আর একটু থাকি। আচ্ছা। অব্র অর্ণিকে আবার জড়িয়ে ধরে শুয়ে রইল। আরো আধা ঘন্টার মতো ওভাবেই থাকলো দুজন। আচ্ছা, তাহলে এখন আমি ফ্রেশ হতে চাই। অব্রের কথা শুনে অর্ণি লাফিয়ে উঠে বসলো, বলল, কালকে রাতে তুমি কল দাওনি কেন? তুমি দাওনি কেন? আমার লজ্জা করছিল। আমারও তেমনই অবস্থা হয়েছিল। পুরুষ মানুষের লজ্জা কিসের? এই প্রথম তো, তাই। আর কয়েকবার করলে লজ্জা চলে যাবে। যা দুষ্টু। অর্ণি লজ্জা পেয়ে বাইরে চলে গেল আর অব্র ফ্রেশ হতে গেল। ফ্রেশ হয়ে বাথরুম থেকে বের হয়ে নিজের রুমকে নিজেই চিনতে পারছে না অব্র। পুরো রুমে সব কিছু চেঞ্জ করে দিয়েছে অর্ণি, সাজিয়ে গুছিয়ে পাল্টে দিয়েছে। বেশ ভালো লাগছে রুমটা এখন। আগে তো কোনো ময়লার স্যুপ মনে হতো। তাই যাই হোক, অব্র রুম থেকে বের হয়ে দেখে মেহবুবরা সবাই নাস্তা করছে। রান্নাটা খুব ভালো হয়েছে ভাবি। ভাবি ওই ডিশটা দিন তো, অনেক দিন পর মজার খাবার খাইলাম। ভাবি মাংসটা দেন তো, অসাধারণ হয়েছে। ওরা খাচ্ছে আর অর্ণির প্রশংসা করছে। অব্র বলল, কিরে অনাহারের দল, এত খাবার তোদের? আমার ভাবি, আর কিছু জানার ইচ্ছা থাকলে গুগলে সার্চ মার। তা বুঝলাম, কিন্তু ভাই আমার বউয়ের রান্না খাবার আমার জন্য অন্তত একটু রাখ। তোরা যে হারে খাওয়া শুরু করছস তাতে মনে হয় আমি ভাগে পাবো না। ভাবি এই পানির গ্লাসটা নিন আর ওই শালার মুখের ওপর মারেন, আর বলবেন আমরা তোর জন্য না রেখে খাইছি কোনো দিন, একটা সিগারেট খাইলেও একসাথে খাই। অর্ণিকে কথাগুলো বলে সাকিব চিপ্পায় কামড় দিল। অর্ণি একজন ওদের কথা শুনে হাসছিল, কিন্তু সিগারেটের কথা শুনে রাগী ভাবে ওদের দিকে তাকালো। কি, তুই সিগারেট খাস? আরে না না পাখি, সাকিব তো জাস্ট একটা উদাহরণ দিল আর কি। সত্যি সাকিব ভাইয়া? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তাহলে খেতে বসো। অব্র খেতে বসলো। অর্ণি খাবার বেড়ে দিল। অর্ণিকে টেনে অব্র নিজের কোলে বসালো। কি করছো? ভাইয়ারা আছে তো? মনে করো ওরা সবাই গরু, আর ওরা কিছু দেখতে পারছে না। ততক্ষণে ওদের খাওয়া শেষ। ওরা অফিসে যাচ্ছে। যাওয়ার সময় মেহবুব অব্রের মাথায় এক ছটকা দিয়ে বলে, ওই স্যার মশাই, তাড়াতাড়ি আসিস অফিসে। ধুর, ভাগ তো। সবাই যাওয়ার পর দরজা লাগিয়ে টেবিলে এসে বলল অব্র, পাখি এদিকে এসো,
আমি জানি তুমিও কিছু খাওনি, তাই না? আজকে তুমি আমাকে খাইয়ে দিবে। অব্র অর্ণিকে এক লোকমা খাইয়ে দিল, তারপর অর্ণিও তাকে এক লোকমা খাইয়ে দিল। কেমন হয়েছে রান্না? অমৃতের মতো, কিন্তু যদি একটু। কিন্তু কি? কালকে রাতে ফুচকা খাওয়ার পর যেটা দিলে সেটা দিলেই সবচেয়ে ভালো হয়। যা শয়তান। থাক, না দিলে লাগবে না। অর্ণির সাথে সাথেই অব্রের কলার ধরে 4টি ঠোঁট এক করে দিল। সব শেষ করে অব্র অফিসে আসলো। আজকে এখানে নতুন কমিশনার আসবে, তাই প্রায় সব ধরনের আইনি কর্মকর্তারা উপস্থিত হয়েছে। সবাই ফুল দিয়ে স্বাগতম জানাচ্ছে অব্রকে, সবার সাথে হ্যান্ডশেক করলো। এক পর্যায়ে মিস্টার রহমান মানে অর্ণির বাবার পালা আসলো। তার সাথে হ্যান্ডশেক করে একটু পর রহমান সাহেবকে নিজের কেবিনে আসতে বলল। অর্ণির বাবা ভেতরে ঢুকলো, ওনাকে যেতে বলে অব্র। রহমান সাহেব বলল, স্যার আসবো? জি আসুন। আঙ্কেল চলে যাওয়ার পর এই কেসের সাথে জড়িত ফাইলগুলো দেখতে থাকে অব্র। জি স্যার, ডেকেছিলেন যে? আঙ্কেল, এইসব ফর্মালিটিস বাদ দিন। এখানে শুধু আপনি আর আমি। আমাকে নাম ধরে ডাকেন, আর আমি আপনার ছেলের মতো। হ্যাঁ বাবা বলো। কালকে অর্ণির ওপর যে অ্যাটাক হয়েছিল সেটা নিয়ে কিছু কথা ছিল আপনার সাথে। হ্যাঁ বাবা বলো। আমার 2টা প্রশ্ন। প্রথমটা হলো, এখানে যে সন্ত্রাসের এত উপদ্রব, আপনি সেটার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেননি কেন? আর দ্বিতীয়টা হলো, অর্ণির উপর অ্যাটাক কেন হয়েছিল? এখানে যে সন্ত্রাসী কিংবা ড্রাগসের ব্যবসার সাথে জড়িত ছিল তারাই অর্ণির উপর অ্যাটাক করেছে। এর আগেও আমার মেয়েটাকে কিডন্যাপ করেছে, আমার মেয়েকে আবার মেরে ফেলার হুমকিও দিয়েছে। আমি চেয়েও তাদের শনাক্ত করতে পারিনি। যতবার চেষ্টা করেছি ততবার অর্ণির উপর অ্যাটাক হয়েছে। অর্ণির পেছনে সব সময় ওদের লোক লাগানো থাকতো, তাই আমি চেয়েও কিছু করতে পারিনি। এক পর্যায়ে এমন আমি হাল ছেড়ে দিয়েছি। আমি চেয়েছি ট্রান্সফার হয়ে যাব অথবা মেয়েটাকে অন্য কোথাও পাঠিয়ে দেব, কিন্তু তাও করতে দেয়নি ওরা। ও, তা আপনি কি কাউকে চেনেছেন? মানে কে আপনাকে হুমকি দিত? কাউকে বলবে না তো। অর্ণির ভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্টের টিচার, উনি সম্ভবত এসব করে। আমার কাছে তথ্য ছিল, যার কারণে আমি কেস নিজে হ্যান্ডেল করার চেষ্টা করেছি। ওনার লোক শফিক নামের একজন আমাকে হুমকি দিত, আর আমার মনে হয় শফিকই ওই সব কিছু নিয়ন্ত্রণ করে স্যারের মাধ্যমে। ওয়াও, বেশ বড় একটা তথ্য দিলেন। এখনই অ্যাকশন নিতে হবে। তবে অর্ণির ওপরে অ্যাটাক শফিক করেনি। শফিক এই 1 সপ্তাহ ধরে আমার কাছে বন্দী। এর পেছনে ভার্সিটির ওই টিচারই দায়ী। তাহলে এখন বুঝতে পারছি ওরা আমার মেয়ের উপর অ্যাটাক করলো কেন। আমি এই মিশনে আরও 2 মাস আগে নেমেছি। ভার্সিটির ছাত্র সেজে আমরা অপারেশনে চলে গিয়েছিলাম এবং এক এক করে সন্ত্রাসীদের গ্যাংকে ধ্বংস করে দিয়েছি। ওরা প্রথমে আপনাকে সন্দেহ করেছিল, তাই অর্ণির ওপর অ্যাটাক করেছিল। আচ্ছা, গতকালকের ওই সন্ত্রাসীটাকে চেনেন যাকে মেরেছিলাম? না বাবা, মাঝে মাঝে বাড়ির সামনে ঘুরঘুর করতো। আরও একজন আছে। এইটাকে দেখে বলেন তো চিনেন কিনা? হ্যাঁ, এটা তো সেই ভার্সিটির পিছনে ছেলেটা কোল্ড ড্রিঙ্কসের ব্যবসা করে। আচ্ছা আঙ্কেল, আপনি যেতে পারেন। আমি বাকিটা সব ব্যবস্থা করছি। আর হ্যাঁ, আগামী সপ্তাহে আমার বাবা মা আপনাদের বাসায় যাবে। আচ্ছা বাবা। যেহেতু অফিস জয়েন করেছি, এখন প্রশাসন থেকে দেওয়ার ফ্ল্যাটেই কালকে উঠতে হবে। স্বামীরাও তাদের নিজ নিজ ফ্ল্যাটে উঠবে। বাসায় এসে সবাই ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে শেষ করলো। খাবার খেতে খেতে সবাইকে রাতের প্ল্যান বলল অব্র। টিচার আর কোনো ড্রিঙ্কসের ছেলেটাকে ধরার প্ল্যান। সব কিছু ওদের বলে অনেক কাছে আসে, তাদের নিয়ে ঘুরতে চলে যায় অব্র। দুজনেই ঘোরার পর অনেকে তার বাসায় নামিয়ে দিয়ে সোজা অব্র নিজের বাসায় আসলো। বাসায় জন্য রেডি হয়। তারপর সবাই ড্রিঙ্কসের দোকানে আছে, সবাই ছদ্মবেশে আছে। ওদের প্ল্যান হলো এখানে এসে নিজের মধ্যে ঝামেলা করা। মেহবুব সাকিবকে বলে, টাকা বেশি দিব, তবুও রিয়েল ড্রিঙ্কস চাই। এসব কোকো কোলার দোকানে কেন এনেছিস? পারবো না। কত টাকা লাগবে বল? 50,000 দিব, তবুও রাতের মধ্যে আমার হিরোইন আর মদ চাই।
দুজনের মধ্যে হাতাহাতি বেঁধে যায়। তখনই সেই স্কিন আঁকা ছেলেটা বলে, কিছু মনে না করলে আমি এসব মালের ব্যবস্থা করে দিতে পারি। আমার বস দিবে, চলেন বসের কাছে। ছেলেটা ওদেরকে সাথে নিয়ে গোপন বাড়িতে আসে আর এসেই দেখে চিটারকে। ব্যাস, এখানেই গোলাগুলি শুরু হয়। তাদের হাতে ওদের সবাইকে অ্যারেস্ট করে অব্ররা। ড্রাগসের মিশন কমপ্লিট হয়। অর্ণিকেও অব্র আগামী মাসে বিয়ে করবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের গল্পটি এখানেই শেষ হচ্ছে। তো আপনাদের গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। তো আজকের গল্প এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।